হ্যালো। সাউন্ড ক্লিয়ার? জি স্যার। ওকে। শান্তার কি হইল আবার? লিঙ্ক চাই? আপনার এমনি সরাসরি জয়েন হয়েছেন না? কপি। জি স্যার। জি স্যার। কারণ লিঙ্ক দিয়ে এলে ওরে কন্ট্রোল বি। হুম শুরু করি আমরা। আপনাদের খেয়াল আছে আয়কর আইন অনুসারে 2023-এর আয়কর আইন অনুসারে আয়ের মোট খাত কয়টা? বলেন। লিখে দিছিলাম, আয়ের মোট খাত কয়টা? হুম একটু পেজটা উল্টায় দেখেন। মোট আয় নির্ণয়ের ক্ষেত্রে কোন কোন খাত থেকে আমাদের আয়গুলা যোগ কইরা মোট আয় নির্ণয় করতে হবে। দেখেন, আয়কর আইন 2023-এর সেকশন ধারা 30-এ 60টি খাত উল্লেখ করছে। ধারা 30-এ কয়টা খাত উল্লেখ করছে ভাই? 60টি খাত আয়ের। ঠিক আছে, ওই খাতগুলা বলেন। চাকরি ক্ষেত্রে চাকরি হতে আয় ধারা 32, ভাড়া হতে আয় ধারা 36, কৃষি হতে আয় ধারা 40, ব্যবসা বা মুনাফা হতে আয় ধারা 45, মূলধনী থেকে আয় ধারা 57, আর্থিক বা পরিসম্পত্তি থেকে আয় ধারা 62, অন্যান্য সোর্স থেকে আয় ধারা 66। এছাড়াও আরো 3টা খাতের কথা উল্লেখ করছে। ফার্মের থেকে আয় ধারা 31-এর 1-এর খ, অপ্রাপ্ত বা স্বামী স্ত্রী আয় ধারা 31-এর 1-এর খ, এবং বিদেশি উদ্বুদ্ধ করযোগ্য বা বৈদেশিক আয় ধারা 26-এর ক-এর খ। এগুলো আমি লিখে দিছিলাম, খেয়াল আছে? হ্যালো। জি স্যার। আচ্ছা, জি স্যার। এইগুলা আপনি মুখস্থ করে ফেলাইবেন। এইগুলা আমি পড়ার মাঝখানে মাঝখানে এই 7টা খাত প্লাস আর যে 3টা খাত আছে এটা আপনারা জিজ্ঞেস করুন কোন খাত। 7টা খাত একবার মুখস্থ আমি আপনাদের জিজ্ঞেস করুন। প্রত্যেক দিনই ইনকাম ট্যাক্সের ক্লাসে জিজ্ঞেস করুন, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে তা আপনারা এই 7টা ধারা প্লাস অতিরিক্ত যে 3টা আছে ওটা প্রায় মুখস্থের মতো করে ফেলাইবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, আপনাদের গতকালকার একটা জিনিস পড়তে বলছিলাম, আবাসিক মর্যাদা নির্ণয়ের পদ্ধতি, এটা পড়ছিলেন? আবাসিক মর্যাদা নির্ণয়ের পদ্ধতি এটা পড়ছিলেন? রেসপন্স করেন। আবাসিক করদাতা নির্ণয়ের পদ্ধতি এটা পড়ছিলেন? না স্যার। এরপর আরেকটা পড়তে বলছিলাম, কর বহির্ভূত আয়ের উৎস বা অকর ধার্যের তালিকা, এটা পড়ছিলেন? স্যার গত ক্লাসটা করতে পারিনি, রেকর্ড ক্লাস করছিলাম, মনে ছিল না। ও আচ্ছা, ওকে। তো দেখেন, আজকের ক্লাস আমরা স্টার্ট করলাম। হ্যাঁ, হুম
ইনকাম ট্যাক্স ল 2023, মোট আয় নির্ণয় করতে হলে আয়ের যে প্রথম খাত আছে ওইটা হইল গা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, চাকরি হতে আয়। চাকরি হতে আয় ধারা 32 থেকে 34, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। আচ্ছা, প্রথম জুমা বলেন, চাকরি করতে গেলে আপনি কি কি চান প্রতিষ্ঠান থেকে? চাকরি করতে গেলে প্রতিষ্ঠান থেকে কি কি চান আপনি বলেন? স্যার বলেন দ্রুত। চাকরি করতে চাইলে আপনি প্রতিষ্ঠান থেকে কি কি চান? বেতন তো চাইবেন, ঠিক আছে, এই ছাড়া কি কি চান? স্যার বলতে পারতেছি না। না, মনে করেন আপনি আমি চাকরির অফার দিলাম, হ্যাঁ আপনি চাকরি করবেন, বেতন দেবো, এছাড়া আর কি কি চান? নাকি বেতন পাইছেন এতে খুশি, আর কিছু চাই না? স্যার বেতন দিচ্ছেন আমি এতে খুশি কৃতজ্ঞ, আর কিছু চাই না, এরকম নাকি? নামগুলি খালি স্যার সুযোগ সুবিধা, কি সুযোগ সুবিধা চান? তারপর ছুটির প্রয়োজন হইলে। আচ্ছা ছুটি দিলাম, সমস্যা না, আর কি চান? আচ্ছা বাদ দেন, সিমলা বলেন, কোন জায়গায় চাকরি করতে গেলে আপনি চাকরিতে বেতন ছাড়া আর কি কি চান? কোন স্যার আমি কিছু স্যার চাই। অনেক ধরনের সুযোগ সুবিধাই তো যাব। কি কি চাইবেন কোন? দুই একটা বলেন। দুই একটা বলেন, তৎক্ষণাৎ বলেন। বেতনের সাথে তো বোনাসও চায়। আচ্ছা বোনাস চাই, বোনাস, ঠিক আছে, এই যে দেখেন বোনাস চাই। কি চাই ভাই? বোনাস। বোনাস আচ্ছা, বেতন লাগে বোনাস চান, ভালো কথা। বোনাস কয়টা চান, একটা না দুইটা না তিনটা? তিনটা বোনাসই তো থাকে সব তিনটা মানে বোনাস। আচ্ছা তিনটা, কি কি বোনাস থাকে? ঈদে, ঈদ। 2 ঈদে বোনাস থাকে। আচ্ছা 2 ঈদ, তারপর? আরেকটা বা যে কোনো কাজে মানুষ মানে উপরের পদে যেতে চায়, পদোন্নতি। না না না, বোনাস হলে তিনটা দেয় সরকার আপনার, দুইটা ঈদের বোনাস দেয়, আরেকটা দেয় হলো গিয়া পয়লা বৈশাখ বোনাস বা ভাতা, বৈশাখী ভাতা, জি জি। ঠিক আছে। বৈশাখী হুম। ভাতা দেয় একটা, ঠিক আছে। এটা হলো গিয়ে আপনার দুইটা বোনাস আর একটি। এখন বোনাস যে চান, বোনাস কত পার্সেন্ট চান? 100% না 50%? 100% না 50%? মানে 100% বোনাস তো দিব না, মানে যতটুকু আমার চাকরির টাকা তো একদম সেই পরিমাণ বোনাস তো হবে না। আচ্ছা বুঝেন জিনিসটা, হ্যাঁ। কিছু কিছু প্রতিষ্ঠান যখন নাকি আপনি চাকরিতে জয়েন করবেন তখন আপনার বইলা দেবো, যদি ভালো প্রতিষ্ঠান হয় আপনি মূল বেতনের 50% বোনাস পাবেন, অথবা মূল বেতনের 100% আপনি কি পাবেন, বোনাস পাবেন। এছাড়া বৈশাখী ভাতাও পাবেন। এই সম্পর্কে তো আপনার বইলা দিব, ঠিক আছে। এই সম্পর্কে আপনারা কি দিব, বইলা দিব, ঠিক আছে। আচ্ছা, চাকরি হতে আয়, প্রথম আমি এটি একটু আলোচনা করতেছি। আপনার বইয়ের 176 পৃষ্ঠা থেকে আপনি 176 পৃষ্ঠা বের করেন, আমি ওইখান থেকে পড়তেছি, ঠিক আছে। চাকরি হতে আয় বলতে কি বোঝায়? আয়কর আইন 2023-এর বিধান সাপেক্ষে চাকরি হতে আয় নিম্ন বর্ণিত আয় সমূহ অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ চাকরি হতে আয় হইতে হইলে নিচের যে কথাগুলো আছে ওই কথাগুলা, বা যে নিচে যে আয়গুলো উল্লেখ করা আছে ওই আয়গুলা চাকরি খাতে আয় হিসাবে কি করা হইব, অন্তর্ভুক্ত হইব। প্রথম দেখেন, চাকরি হতে প্রাপ্য কোনো আর্থিক প্রাপ্তি বা বেতন সুযোগ সুবিধা। প্রথম আমরা যেটা বললাম বেতন, ওটা চাকরি ক্ষেত্রে আয় অন্তর্ভুক্ত হইব। তারপর দেখেন, কর্মচারী
শেয়ার স্কিম হতে অর্জিত আয়, কর্মচারী শেয়ার স্কিম থেকে অর্জিত আয় চাকরি ক্ষেত্রে আয় হিসেবে অন্তর্ভুক্ত হইব। কর অনারোপ বকেয়া বেতন চাকরি ক্ষেত্রে আয় অন্তর্ভুক্ত হইব। এছাড়া আপনারা দেখেন নিচে কিছু বলছে, শেয়ার হোল্ডারদের পরিচালক নন এরূপ কর্মচারী হার্ট, চিক্কু, লিভার অপারেশন সংক্রান্ত চিকিৎসা বাবদ প্রাপ্ত হয়। অর্থাৎ প্রতিষ্ঠান যদি আপনার চিকিৎসা বাবদ আপনার শারীরিক অসুস্থতার কারণে যদি কোনো টাকা পয়সা দেয়, ওটা চাকরি বাবদ আয় হিসাবে কি করা হইব, গণ্য করা হইব। এছাড়া দেখেন আপনি যদি যাতায়াত করেন, ভ্রমণ করেন, দৈনন্দিন বেস করে কোনো ভাতা দেয়, ওই গুলা চাকরি ক্ষেত্রে আয় হিসাবে কি করা হইব, আপনার অন্তর্ভুক্ত হইব। ঠিক আছে, তো এই আয়গুলা কি হইব, চাকরি থেকে চাকরি খাতে আয় হিসেবে অন্তর্ভুক্ত হইব। ক্লিয়ার? হুম, বুঝতে পারছি, রেসপন্স করেন। জি স্যার। ওকে, তারপর দেখেন বেতন। বেতনের সংজ্ঞা অথবা স্যালারি। আচ্ছা, স্যালারি কাকে বলে বলেন? স্যালারি কাকে বলে? স্যার বইটা বলবো? হ্যাঁ, বইটা বলবেন নিচের মতো। বইটা বলা যাবে না, বইটা বলবেন। আমিও বইটা বলি নিজের মতো করে। বলেন। মানে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি শারীরিক বা কোনো মানসিক ব্যক্তি শারীরিক মানসিক পরিশ্রমের পরিশ্রমের বিনিময়ে বিনিময়ে একটা নির্দিষ্ট সময় অন্তর যে টাকা পায়, অর্থ পায়, তাই কি বলা হয়, বেতন বলা হয়। আমি কিন্তু বইটা বলছি, আমি কিন্তু ইয়া বলি নাই। ঠিক আছে, বইটা বলি নাই। ঠিক আছে, কোনো ব্যক্তি একটা নির্দিষ্ট সময় অন্তর শারীরিক বা মানসিক পরিশ্রমের বিনিময়ে যে প্রতিদান পায় প্রতিষ্ঠান থেকে, তাই কি বলা হয়, বেতন বলা হয়। তাই কি বলা হয় ভাই, বেতন বলা হয়। ঠিক আছে, আচ্ছা গেল বেতনের সঙ্গে গেল। এরপরে দেখেন হুম, বেতন বলা হয়। এরপরে দেখেন বেতন পরিপূরক। বেতন পরিপূরক, বেতন পূরক, ঠিক আছে, অথবা পরিপূরক। আচ্ছা, বেতন পরিপূরক হইল গিয়া পারকুইজিট, অর্থটা ইংলিশ। নিয়োগকর্তার কর্তৃক কর্মচারীদের প্রদত্ত ইনসেনটিভ বা বোনাস সহ যে কোনো ধরনের প্রকারের সুবিধা পরিশোধ করে, যেমন ভাড়ামুক্ত বাসস্থান সুবিধা। ঠিক আছে, আপনার অনেক বড় বড় কোম্পানি আছে বা অনেক সরকারি প্রতিষ্ঠান আছে, তারা কি করে, আপনার বাসা ভাড়া দিব, বাসা ভাড়া না, বাসা থাকতে দিব কিন্তু ভাড়া নিব না, ওটা হলো ভাড়ামুক্ত বাসস্থান সুবিধা। বার্ষিক মহার্ঘ ভাতা দিব, অর্থাৎ দৈনন্দিন যে জিনিসপত্রের দাম বাড়তেছে ওটার সাথে অ্যাডজাস্ট করতে পারেন, আপনার মূল বেতনের একটা পার্সেন্টেজ কি করবো, মহার্ঘ ভাতা দিব। তারপর ইনসেন্টিভ বোনাস, ঠিক আছে, আপনি যদি ভালো কাজ করেন তারপরে কি করতে পারে, ইনসেন্টিভ বোনাস দিতে পারে। তারপরে বার্ষিক চিকিৎসা ভাতা দিতে পারে, বা মাসিক চিকিৎসা ভাতা দিতে পারে, আপনার যাতায়াত ভাতা দিতে পারে। আপনারা বলে দিল আপনি বা বা উম, উম, বাসার থেকে অফিসে যেই খরচ হবে যাতায়াত ভাতা, ওটা প্রতিষ্ঠান দিব, অথবা কি করে আপনার গাড়ির ব্যবস্থা করে দিতে পারে। ঠিক আছে, তারপর দেখেন নিয়োগকর্তা নিজ থেকে নিজের স্ত্রী পোষ্য সন্তানের বীমার অর্থ গ্রহণ করে। অনেক সময় কি করে ব্যবসা প্রতিষ্ঠান আপনার যেই ইয়ে আছে আপনার কি বলে এটারে, আপনার যে জীবন বীমা আছে, আপনার জীবন বীমার ব্যবস্থা কি করে দেয়, প্রতিষ্ঠান করে দেয়। ঠিক আছে, এছাড়া কি করে দেয়, নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীর কোনো দায়, ঠিক আছে, যেমন যেমন ধরেন এখানে বলতেছে অফিস কর্তৃক কর্মচারীর পানি ভাড়া, গ্যাস বিল, টেলিফোন বিল, বিদ্যুৎ বিল, পরিষদ বিল, নিরাপত্তা কর্মীর বিল বা কর্মীর পোশাক ইত্যাদি কর্মচারী সন্তানদের অফিস থেকে শিক্ষাদান, আয়কর ইত্যাদি অর্থ পরিশোধ করলে ওইগুলো আপনার কি বেতন সংক্রান্ত আয় হিসেবে গণ্য হইব। অর্থাৎ প্রতিষ্ঠান থেকে আপনার কিছু ব্যক্তিগত খরচ যদি প্রতিষ্ঠান প্রদান করে দেয়, ওইগুলো আপনার কি হইব, বেতন পরিপূরক হিসেবে কি করা হইব, গণ্য করা হইব। ক্লিয়ার? রেসপন্স করেন। জি। আচ্ছা, এরপর দেখেন জি স্যার। এরপরে বলতেছে আপনার মূল বেতন, বকেয়া বেতন, অগ্রিম অগ্রিম বেতন, উৎসব ভাতা, ছুটি নগদায়ন, ওভার টাইম, এইগুলা কি আপনার বেতন খাতে আয় হিসেবে গণ্য করা হইব। ঠিক আছে, এরপর দেখেন স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে অনুমোদিত পেনশন তহবিল ও অনুমোদিত আনুতোষিক তহবিল ও অনুমোদিত তহবিলে প্রদত্ত চাঁদা। আচ্ছা, পেনশন তহবিল এটা আবার কি বলেন তো? পেনশন তহবিল এটা কি? প্রভিডেন্ট ফান্ড এটা কি?
স্যার পেনশন তো যখন চাকরির মেয়াদ শেষ হয়ে যায় তারপরে মানে প্রতি মাসে মাসে যে অর্থটা পায় সে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ। আচ্ছা, আপনার পেনশন বা যে প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে, খেয়াল করেন। আহ, বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালিকও 10% দিবে, এরকম কাজে লাগবে, ঠিক আছে। বেসরকারি প্রতিষ্ঠানে মালিক 10% দিব এবং প্রতিষ্ঠান কি করব, নিজের থেকে 10% দিব। এই যে 20% যে টাকা আছে মূল বেতনের, এইটা কি করাবো যখন সে চাকরি থেকে ছেড়ে দিব, হয় তার এককালীন দিয়ে দেবো অথবা পেনশন বাবদ কি করবো টাকাটা দিব। এবং সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে শুধুমাত্র সরকার কি করব, তার মূল বেতনের 10% কি করব, পেনশনের টাকা হিসেবে কি করব, প্রদান করব। ক্লিয়ার? বেসরকারি ক্ষেত্রে মালিকও দিব, প্রতিষ্ঠা কর্মচারী দেব, এবং সরকারি ক্ষেত্রে কি দিব, শুধুমাত্র সরকার দিব। ক্লিয়ার? জি স্যার। জি রেসপন্স স্যার। করেন। জি স্যার। আচ্ছা, আপনাদের কি ইয়ার আলোচনা করছিলাম বিনিয়োগ ভাতাটা? না স্যার, মনে হয়। অর্থাৎ কোন কোন খাতে আপনি বিনিয়োগ করলে আপনি এই যে ট্যাক্সের ছাড় পাইবেন, এটা আলোচনা করছিলাম। আচ্ছা, আপনারা চলে যান 156 পৃষ্ঠা চলে যান। গেছেন? জি স্যার। আচ্ছা, ওখানে কি লেখা আছে দেখেন। অকর ধার্য আয়ের তালিকা কর বহির্ভূত আয় সমূহ। কর বহির্ভূত আয় সমূহ, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ যেখানে আপনি বিনিয়োগ করলে, তো যেখানে আপনি অর্থ বরাদ্দ করলে অর্থাৎ যে আয় আপনার আহ করের মধ্যে অন্তর্ভুক্ত হইব না, ঠিক আছে। এই সম্পর্কে বলা হয়েছে কততে আপনার 2023 সালের আয়করের 76-এর তফসিল। দেখেন, 76-এর তফসিল কততে আপনার ষষ্ঠতে এক অংশে বলা হয়েছে, ঠিক আছে। দেখেন আমি পড়তেছি, খেয়াল করেন। নিম্নবর্ণিত আয় মোট আয় পরিগণিত হতে বাদ যাবে। নিম্নবর্ণিত আয় মোট আয় পরিগণিত হতে বাদ যাবে। প্রথম, দেখেন, সংসদ সদস্য কর্তৃক কোন আইন চুক্তির দ্বারা, ঠিক আছে। এখানে বলতেছে, খেয়াল করেন, সংসদ সদস্য কর্তৃক প্রণীত কোনো আইন বা সরকার কর্তৃক স্বাক্ষরিত কোনো চুক্তির অধীনে আয়কর অব্যাহতি প্রাপ্ত কোনো
আন্ত সরকারি সংস্থা বা কোনো আন্তর্জাতিক সংস্থা বা তার কোনো কর্মচারীর আয়। কথাটা বুঝছেন? না কথাটা স্যার। বুঝছেন? খেয়াল করেন, সরকার কোনো বিদেশি কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি করলো, ঠিক আছে, বিদেশি কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি করলো, তুমি আমার দেশে কি করো, কাজ করো, তুমি আমার দেশে কাজ করো, কাজ করার পর তোমারে আমি কি করব, আয়কর অব্যাহতি সুবিধা দেব। অর্থাৎ আমগো দেশে কি করব, কাজ করব, কাজ করার পর তার যে মোট লাভটা আছে বা নিট লাভটা আছে ওইটা টোটালটা কি করতে পারবো, সে তার দেশে নিয়ে যেতে পারবো। এর জন্য বাংলাদেশ সরকারের কি করতে হবে না, কোনো আয় দিতে হবে না। এমন যদি কোনো চুক্তি করে থাকে সরকার, তখন ওই আয় কি করতে, কি করবো না, করা যাবে না আপনার, আহ করের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারব না আমরা, অর্থাৎ মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারব না। বাংলাদেশে নিয়োজিত বিদেশি কোম্পানি প্লাস দেশি কোম্পানি দুইটারে কি করতে হয়, আপনার আয় দিতে হয়, দুইটারে কি করতে হয় আপনার, আহ আয়কর প্রদান করতে হয়, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে সরকারের সাথে যদি আপনার চুক্তি হয়ে যায়, তখন কি আপনার এই আয়টা, আপনার এটা হইব না, ঠিক আছে। অর্থাৎ তার উপরে কি করতে হইব, কর দিতে হইব না। এক নম্বর গেল। দুই নম্বর খেয়াল করেন, কূটনীতিবিদ ও রাষ্ট্র কর্তৃক প্রাপ্ত আয়। আচ্ছা, আমরা কোশ্চেনটা একটু লিখি। অকরধার্য আয়ের তালিকা। হুম, এই কোশ্চেনটা আপনার পরীক্ষাও আসতে পারে, তবে পরীক্ষায় আসলে সবগুলো লেখা দরকার নাই, 10-12টা পয়েন্ট লিখে দিলেই হইব, আপনার নাম্বার উপরে ভিত্তি করে, ঠিক আছে। কর বহির্ভূত আয়সমূহ। আয়সমূহ, ইনকাম ট্যাক্স ল 2023 সেকশন 76 শিডিউল শিডিউল 6 পার্ট 1, পার্ট 1 এই সম্পর্কে বলা হয়েছে। এক নম্বর হলো সংসদ কর্তৃক প্রণীত কোনো চুক্তি বা ধারা। হুম, 2 নম্বর দেখেন, কূটনীতিবিদ ও রাষ্ট্রপতিগণ কর্তৃক প্রাপ্ত আয়। কূটনীতিবিদ ও রাষ্ট্রদূতগণ কর্তৃক প্রাপ্ত আয়। প্রাপ্ত আয়। খেয়াল করেন, কূটনীতিবিদ তো বুঝেন, হ্যালো, কূটনীতিবিদ বিদ তো বুঝেন। না স্যার। দেখেন, আহ, যারা নাকি, আচ্ছা, উম,
কূটনীতিবিদ হলো আপনার যারা কোনো রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ কাজ অন্য রাষ্ট্রের মাধ্যমে অন্য রাষ্ট্রে যা কি করে আদায় করে বা কোনো তথ্য পৌঁছায়, তারা হলো কি কূটনীতিবিদ। ঠিক আছে। আর রাষ্ট্রদূত হলো গিয়া প্রত্যেক দেশে আপনার অন্য দেশে সরকার কর্তৃক একটা দূতাবাস থাকে, যেখানে অন্য দেশের প্রতিনিধিরা থাকে ওই দেশে আগমন করার জন্য। ভিসা ওই দেশের সাথে বাংলাদেশের কোনো সমস্যা হইলে তাদের মাধ্যমে কি করে বার্তা প্রদান করে, ওটা হলো রাষ্ট্রদূত। ঠিক আছে। এবং আপনারা জানাই দেই প্রত্যেক দেশের রাষ্ট্রদূতের জন্য আর কি যেই দেশে রাষ্ট্রদূত স্থাপন করে ওই দেশের সরকারে কি করতে হয়, একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা দিতে হয়। এবং ওই যে রাষ্ট্রদূত আছে বা কূটনীতিবিদ আছে তারা যে দূতাবাস যে পরিচালনা করে, ওই পরিচালনা করার মাধ্যমে যে আয় হয় ওই আয়টা অকরধার্য, অর্থাৎ ওই আয়টা কি করব না, করের মধ্যে অন্তর্ভুক্ত হইব না। যেমন ধরেন আপনারা যারা নাকি ইন্ডিয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করেন, হাজার হাজার লোক ইন্ডিয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করে, ওইখানে কিন্তু হিজ পরিমাণ টাকা তাদের আসে। তো এই যে ইন্ডিয়ান দূতাবাস যেই হিজ পরিমাণ টাকা ইনকাম করতেছে, এই টাকার উপরে কি করতে হয় না, আয়কর দিতে হয় না। বুঝতে পারছি? জি স্যার। ওকে। 3 নম্বর দেখেন স্থানীয় কর্তৃপক্ষের আয়। স্থানীয় কর্তৃপক্ষের আয়, কর্তৃপক্ষের আয়। আচ্ছা, স্থানীয় কর্তৃপক্ষ বলতে বুঝাইতেছে আপনার যেগুলো নাকি আপনার এই যে ইউনিয়ন পরিষদ আছে, পৌরসভা আছে, সিটি কর্পোরেশন আছে, তারাও কিন্তু কি করে, আয় করে, বিভিন্ন ট্যাক্স খাজনা কি করে আরোপ করে তার এরিয়ার উপর। ঠিক আছে। ওই যে এরিয়ার উপরে যে আয়টা হয় ওই আয়টা কি অকরধার্য। ঠিক আছে। 4 নম্বর লেখেন সরকারি পেনশন তহবিল। সরকারি খেয়াল করেন, কোনো সরকারি কর্মকর্তা যদি পেনশন তহবিল থেকে অর্থ প্রাপ্তি হয় তখন ওই আয়টা কি অকরধার্য, ওই আয়ের উপরে কি করতে হবে না, কর দিতে হইব না। কিন্তু বেসরকারি কোনো ব্যক্তি যদি পেনশন তহবিল থেকে টাকা পায় তবে অবশ্যই ওইটার উপরে কি করতে হইব, কর দিতে হইব। 5 নম্বর দেখেন সরকারের আনুতোষিক তহবিল হতে, সরকারি আনুতোষিক তহবিল হতে, দেখি তারপর বুঝাইতেছি। সরকারি আনুতোষিক আনুতোষিক তহবিল হতে। দেখেন সরকারি আনুতোষিক তহবিল হতে করদাতা কর্তৃক আনুতোষিক হিসেবে গৃহীত অনধিক 2,50,000 টাকার আয়, অর্থাৎ 2,50,000 টাকা আয় সরকার যে এককালীন যদি সরকারি কর্মচারীদের প্রদান করে ওই ক্ষেত্রে 2,50,000 টাকা পর্যন্ত টাকা অকরধার্য। যদি 2,50,000 টাকার উপর বেশি পায় তখন ওই টাকাটা কি হইব, আমার মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হইব। তো সরকারি আনুতোষিক তহবিল হতে আয় সর্বনিম্ন কত টাকা অকরধার্য, 2 কোটি, এটা আমাদের অঙ্কে লাগবে মনে রাখেন, 2,50,00,000। এর চেয়ে বেশি যদি পায় ওটা কি করতে হইব, আয়ের মধ্যে কি হইব, অন্তর্ভুক্ত হইব। এরপর দেখেন সরকারি স্বীকৃতি তহবিল। সরকারি স্বীকৃতি বিভিন্ন তহবিল। সরকারি স্বীকৃত বিভিন্ন তহবিল, খেয়াল করেন কোন স্বীকৃত তহবিল, কোন স্বীকৃত ভবিষ্যৎ তহবিল, তারপরে দেখেন অনুমোদিত বার্ধক্য তহবিল, পেনশন তহবিল,
অনুমোদিত আনুতোষিক তহবিল, যেটা নাকি আমরা একটু আগে আলোচনা করলাম, তিনটা। ঠিক আছে, আনুষ্ঠানিক তহবিল কর্তৃক কর্মচারী বা নিয়োগকর্তা গৃহীত কোনো চাঁদা, তা হতে সুবিধার মাধ্যমে বিতরণকৃত আয় বা উক্ত তহবিল হতে করাপ্রাপ্ত হয়েছে। অর্থাৎ একটু আগে যে তিনটা সোর্সের কথা আমরা আলোচনা করলাম সরকার কর্তৃক স্বীকৃত তহবিল, যেমন পেনশন তহবিল, আনুতোষিক তহবিল, ঠিক আছে, এইগুলার থেকে যে আয়টা হইব এইটা কি আপনার এটা কি আপনার অকরধার্য। এটা আবার আবার বলতেছে, ঠিক আছে। 7, সরকারি না ভবিষ্যৎ তহবিল। ভবিষ্যৎ তহবিল আয়, ভবিষ্যৎ তহবিল আইন 1925 হতে উদ্ভূত আয়। আয় খেয়াল করেন এখানে, তো ভবিষ্যৎ তহবিল হতে উদ্ভূত আয় আপনার এরূপ আয় বলতেছে, এটাও কি আপনার অকরধার্য আয়। ভবিষ্যৎ তহবিল থেকে আয় অকরধার্য আয়। তারপর 8 নম্বর দেখেন, সরকারি সংস্থা হতে স্বেচ্ছায় অবসর গ্রহণে প্রাপ্ত। সরকারি সংস্থা হতে স্বেচ্ছায় অবসর গ্রহণের সময় প্রাপ্ত। দেখেন, সরকারি সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত ও তাদের উপর নিয়ন্ত্রণ ইউনিট সমূহ প্রতিষ্ঠানের কোনো কর্মচারী কর্তৃক স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে ওই সময় সরকার কর্তৃক অনুমোদিত কোনো পরিকল্পিত অনুযায়ী অর্থ, অর্থাৎ খেয়াল করেন, আপনি কি এটা বুঝেন? স্থানীয় কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এই সম্পর্কে ধারণা আছে? না স্যার। আচ্ছা খেয়াল করেন, সরকারি সংস্থা বুঝেন যেটি সরকারের আইনের দ্বারা কি হয় তৈরি হয়। স্থানীয় কর্তৃপক্ষ আমরা জানি, যে স্থানীয় কর্তৃপক্ষ আমরা জানি উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, তারপর সিটি কর্পোরেশন, এগুলো স্থানীয় কর্তৃপক্ষ। তারপর দেখেন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকার বিশেষ আইনের দ্বারা, সরকার বিশেষ আইনের দ্বারা যে প্রতিষ্ঠান পরিচালিত হয় ওইটা হলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে, যেমন ধরেন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কোনগুলা? বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এরপরে অন্য অন্য যে সরকারি, ওইগুলো সরকারি না আর কি, সরকারি আইনের দ্বারা আপনার কি আলাদাভাবে পরিচালিত হয়। যদি এই সব প্রতিষ্ঠান থেকে কেউ স্বেচ্ছা অবসর গ্রহণ করে একটা নির্দিষ্ট সময়ের পর, তখন উনি যে টাকাটা পাইবো ওইটা হলো অকরধার্য। ক্লিয়ার? জি স্যার। পেনশনার সঞ্চয়পত্রের সুদ, পেনশনের সঞ্চয়পত্রের সুদ, সঞ্চয়পত্রের সুদ, খেয়াল করেন, সেভিং সার্টিফিকেট হতে আহ সুদ যদি পান, সেভিং সার্টিফিকেট সুদ যদি পান এবং ওই সুদ 5 লক্ষ টাকা পর্যন্ত আমার কি অকরধার্য। ওই সুদ আমার কি 5 লক্ষ টাকা পর্যন্ত কি আমার অকরধার্য। ঠিক আছে। আচ্ছা তারপর দেখেন, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক স্বীকৃত। আচ্ছা, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক স্বীকৃত, SEC কর্তৃক স্বীকৃত। লাইনটা কেটে গেলে আবার
8 মিনিট পর অ্যাড হইবেন, ঠিক আছে? আর 4 মিনিট বাকি আছে, খেয়াল করেন। এসইসি সম্পর্কে ধারণা আছে? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এটা কি জানেন? না। দেখেন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হইল গিয়া নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কি নিয়ন্ত্রণ করে? শেয়ার মার্কেট, ঠিক আছে? কি কোন কোন শেয়ার মার্কেট? ডিএসসি, সিএসসি, ঢাকা এক্সচেঞ্জ, চিটাগং এক্সচেঞ্জ কি করে? নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, যেটা নাকি বিএসইসি নামে পরিচিত, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ, ঠিক আছে? ওই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কর্তৃক স্বীকৃত মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, আপনার যে কোনো অর্জিত আয় আপনার কি হবে? অকরধার্য, ঠিক আছে? 2 নম্বর হলো অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড। অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ইনভেস্টমেন্ট ফান্ড এখানে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার আয়টা কি? অকরধার্য। 3 নম্বর দেখেন রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। ইনভেস্টমেন্ট ট্রাস্ট, এখানে আপনি যদি আয় করেন, সরি ইনভেস্টমেন্ট করেন, বা এখান থেকে যদি কোনো আয় হয় তাহলে এটা কি? অকরধার্য। লাস্টে দেখেন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, দেখেন সিকিউরিটি এক্সচেঞ্জ কর্তৃক এই 4টা খাত থেকে যদি কোনো আয় হয়ে থাকে তখন ওই আয়টা কি? আপনার অকরধার্য। মিউচুয়াল ফান্ডটা বুঝছেন? মিউচুয়াল ফান্ডটা না বুঝছেন? স্যার। দেখেন, মিউচুয়াল ফান্ড হলো লোনের মতো কোন একটা নির্দিষ্ট ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার জন্য কোম্পানিগুলো যখন বাজার থেকে লোন সংগ্রহ করে, ওটা হলো মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনার রেটটা কি থাকে? ফিক্স থাকে, ঠিক আছে? মিউচুয়াল ফান্ডের বিপরীতে কি থাকে? কোন একটা সম্পত্তি কোম্পানি মর্গেজ দিয়ে কি করে? জনগণের কাছ থেকে লোন নেয়, ওইটা হলো মিউচুয়াল ফান্ড। এরকম মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, ওইখান থেকে যদি কোনো আয় হয়, ওই আয় কি? আপনার অকরধার্য। তারপরে দেখেন অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, এটাও আপনার এসএসসি কর্তৃক একটা বিনিয়োগের খাত। এখানে ইনভেস্টমেন্ট করলে আপনার কি হবে না? আয়কর দিতে হবে না। রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, অর্থাৎ সরকার কিছু কিছু সময় ডিএসসি এই সেক্টরে যদি ইনভেস্টমেন্ট করেন তো আপনার কি করতে হবে না? আয় হলে এই আর কি রিয়েল এস্টেট, অর্থাৎ এই যে বাড়িঘর বানায় না, এই সেক্টরে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন এবং এই থেকে যদি কোনো আয় হয়, ওটার উপরে কি করতে হবে না? আপনার কোনো আয় হইলে কর দিতে হইব না। আরেকটা হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, এটা একটু ক্লিয়ার না। এটা মনে হয় কোনো ফান্ড ট্রান্সফার, এক ফান্ড এক সোর্স থেকে আরেক সোর্সে যদি ফান্ড ট্রান্সফার করেন, ট্রান্সফার করতে যদি কোনো আয়টায় হয়, এইখানে মনে হয় আপনারা কি করতে পারবেন? কর ছাড় পাইবেন, ঠিক আছে? একটু পর মানে আমাদের লাইনটা কাইটা যাব, 8 মিনিট পর আবার জয়েন হইবেন, ঠিক আছে? 8 মিনিট পর। হ্যাঁ 8 মিনিট পর, ঠিক 8 মিনিট পর, হ্যাঁ 9টা 4 বাজে তো, 9টা 12তে আবার জয়েন হইবেন। আচ্ছা।